এক গ্রামে রাজু এবং কবিতা নামের এক দম্পতি বসবাস করত। রাজু এবং কবিতা খুবই ভালো মানুষ ছিল। তারা খুবই গরিব ছিল। তারা যতই গরিব হোক না কেন, কাউকে দান বা সাহায্য করতে তারা সর্বদাই এগিয়ে আসতো। তারা একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকে। তাদের কিছু জমি ছিল। সেই জমিতে তারা শাক সবজি ফলমূল চাষ করে জীবিকা নির্বাহ করত। দরিদ্র হওয়ার কারণে তাদের কুঁড়ে ঘরটা ছিল খুবই ছোট। কেবলমাত্র দুটো মানুষই ভালোভাবে মাথা গুঁজে থাকতে পারবে। যেই কারণে ওই গরিব দম্পতির বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসতেন না। একই সাথে রাজু তার সমস্ত শাকসবজি ফলমূল একটা ঠেলা গাড়ি করে বাজারেতে বিক্রি করতে যেতেন। বাজারে গিয়ে একটা গাছের নিচে বসে শাকসবজি বিক্রি করতেন। যখন সে সবজি বিক্রি করছিল তখন একটা বৃদ্ধ মহিলা তার কাছে এসে বলল, বাবা, আমার নাম হলো কান্তাম্মা। আমার খুব খিদে পেয়েছে। আমি খুবই গরিব, আমার কাছে টাকা নেই। তুমি আমাকে এই ফলগুলো খেতে দেবে? আমি 2 দিন ধরে কিছু খাইনি বাবা। বৃদ্ধ মহিলার এরকম কথা শুনেই রাজুর খুবই দয়া হলো। সে তখন তাকে এক ছড়া কলা দিল। সে কিন্তু খুব ভালো করেই জানতো এইভাবেই যদি অনায়াসে কাউকে দান করতে থাকে তার ব্যবসার ক্ষতি হবে। কিন্তু তারপরেও সে সকলকে দান করে খুশি মনে বাড়ি যেত। বাড়িতে যাবার পরে তার স্ত্রী কবিতা তাকে এইভাবে বলতে লাগলো, কি গো, এই চিঠিটা দেখো না। আমার কিছু আত্মীয় স্বজন আমাদের বাড়িতে আসবেন বলছে, কিন্তু আমাদের বাড়ির অবস্থা দেখেছো? ওদের আসার আগে বাড়িটা ঠিক করতে হবে। কবিতার কথা শুনে রাজু যে কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে তখন চাইছিল তার সবজি বাগানের পাশে একটা ছোট্ট কুঁড়ে ঘর তৈরি করবে, কিন্তু সেটা তৈরি করতেও তো বেশ কিছু টাকা লাগবে, তাই না? না না, বাড়িতে আত্মীয় স্বজন আসার আগেই আমার বাগানের পাশে একটা ছোট্ট কুঁড়ে ঘর তৈরি করতেই হবে। এইরকমই একদিন রাজু আরো বেশি বেশি টাকা উপার্জনের জন্য সে বিকেলবেলাতেও সবজি নিয়ে বেরিয়ে পড়ল। বাজারে গিয়ে তিনি যখন গাছের তলায় তার ঠেলা গাড়িটাকে লাগালো, সেদিনও সেই বৃদ্ধ মহিলাটা আবারও রাজুর ঠেলা গাড়ির কাছে এসে উপস্থিত হলো। রাজুকে এসে বলল, আমার খুব খিদে পেয়েছে। আমি হচ্ছে একজন অনাথ। আমি আমার বাবা মাকে কখনোই দেখিনি, কিন্তু আপনাকে আজকে দেখে নিজের মায়ের মতো আপনাকে মনে হয়। আপনি যখন এইভাবে এসে আপনার খিদের কথা জানাচ্ছেন, শুনে কিন্তু আমার খুবই খারাপ লাগছে। এই ফলগুলো খান, লাগলে আমি আবার দেব। ঠিক সেই দিনও রাজু ওই বৃদ্ধ মহিলাকে সমস্ত ফলগুলো দিয়ে দিল। রাজু এইভাবে দান করার পরে সেই দিনও তার বেশি টাকা রোজগার হলো না। রাজু সেই দিনও হতাশ হয়ে বাড়ি ফিরে গেল। বাড়িতে গিয়ে রাজু বাজারে যা ঘটেছিল সবকিছু তার স্ত্রীকে খুলে বলল। আচ্ছা, তুমি কি কোনোদিন ভালো কিছু করবে না? তোমাকে বললাম পরের মাসে বাড়িতে অতিথিরা আসবে, তুমি কি একটুও টাকা জমিয়ে রাখবে না? কবিতা এইভাবে তাকে অনেক কথা শোনালো আর রাগ করে চলে গেল। ঠিক পরের দিনও রাজু তার ঠেলাগাড়ি নিয়ে ব্যবসা করতে বেরোলো। কিন্তু হঠাৎ করে প্রবল বৃষ্টি শুরু হলো। বৃষ্টির কারণে সবাই যে যার নিজের বাড়ির দিকে ছুটতে লাগলো। কিন্তু সেই বৃদ্ধ মহিলাটি বসে আছে একটি গাছের নিচে। বেচারির গোটা শরীর ভিজে গেছে, তিনি ঠান্ডাতে কষ্ট পাচ্ছেন। তখন রাজু ওই বৃদ্ধ মহিলার কাছে গেল। সে তখন তাকে বলল, আপনার বাড়িতে চলে যান। আরে বাবা, আমার বাড়ি নেই বাবা। আমি হলাম অনাথ। আমার অনেক সম্পত্তি ছিল। আমার 2 ছেলেকে ভাগ করে দেওয়ার পরে তারা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। সেই দিনের পর থেকে বাবা আমি এই গাছের নিচেই থাকি, আর তুমি যে ফলটা দাও সেই ফলগুলো খেয়ে খিদে মেটাই। দেখো বাবা, কাল তুমি যে ফলগুলো দিয়েছিলে এখনো আমার কাছে আছে, ওইগুলো খেয়ে খিদে মেটাবো। রাঙ্গাইয়ার তখন এই কথা শুনে খুবই খারাপ লাগে। সে তখন ওই বৃদ্ধ মহিলাটাকে সঙ্গে করে তার বাড়িতে নিয়ে যায়। তারপর কবিতাকে গিয়ে সবকিছু বলল। কবিতা ওই বৃদ্ধকে বাড়িতে থাকতে দিতে রাজি হয়। সারা রাত ওই বৃদ্ধ মহিলা তাদের বাড়িতেই বিশ্রাম নিল। পরের দিন ওই বৃদ্ধ মহিলা চিন্তা করলো ওখানে আর থাকবে না, সে চলে যাবে। যাবার সময় ওই বৃদ্ধ মহিলা কবিতাকে একটা আমফল দিল। সে বলল তাদেরকে দেওয়ার মতো তার কাছে আর কিছু নেই। এই কথা বলে সে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর কবিতার হাতের যে ফলটা ধীরে ধীরে ভারী হতে লাগলো, বড় হতে লাগলো। কবিতা তখন সেই ফলটাকে মাটিতে রেখে দিল। ফলটা কিছুক্ষণের মধ্যে ধীরে ধীরে আরো বেশ কিছুটা বড় হয়ে গেল। এত বড় আমের সাইজের বাড়ি দেখে রাজু আর কবিতা তো খুবই অবাক হয়ে গেল। আরে, এই আম ফলটা বাড়িতে পরিণত হলো কি করে? আমি তো আমার নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। তারপর তারা দুজন দম্পতি ওই বাড়ির ভেতরে ঢুকে দেখলো বাড়িটা বাইরে থেকে ছোট হলেও ভেতরে কিন্তু অনেক বড়। বাড়িতে নানা রকমের জিনিসপত্র ছিল, টিভি, ফ্রিজ, আলমারি, সোফা এবং তার সাথে সোনায় পরিপূর্ণ একটা আলমারি।
তার সাথে ছিল নরম সোফা এবং চেয়ার। এত বড় বাড়ি দেখে তাদের মনে হলো এটা দুজন থাকার জন্য নয়, একসাথে প্রায় 20 জন বসবাস করতে পারবে। এই সব কিছু হয়েছে কিন্তু শুধুমাত্র তোমার এই উদার মনের কারণে। আজ এই তোমার উদারতার কারণে ভগবান আমাদের এই আমের বাড়িটা আশীর্বাদ হিসাবে দিয়েছেন। এইভাবে তারা অনেক খুশি হলো। তারা চিন্তা করলো যে তাদের দান ধ্যান এবং ভালো কাজের জন্যই ভগবান তাদেরকে এইভাবে একটা আমের বাড়ি দিয়ে সাহায্য করেছে। তারা দুজন স্বামী স্ত্রী ওই আমের বাড়িতে সুখে দিন কাটাতে লাগলো। এক গ্রামে রাজু এবং কবিতা নামের এক দম্পতি বসবাস করত। রাজু এবং কবিতা খুবই ভালো মানুষ ছিল। তারা খুবই গরিব ছিল। তারা যতই গরিব হোক না কেন, কাউকে দান বা সাহায্য করতে তারা সর্বদাই এগিয়ে আসত। তারা একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকে। তাদের কিছু জমি ছিল। সেই জমিতে তারা শাক সবজি ফলমূল চাষ করে জীবিকা নির্বাহ করত। দরিদ্র হওয়ার কারণে তাদের কুঁড়ে ঘরটা ছিল খুবই ছোট। কেবলমাত্র দুটো মানুষই ভালোভাবে মাথা গুঁজে থাকতে পারবে, যেই কারণে ওই গরিব দম্পতির বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসতেন না। একই সাথে রাজু তার সমস্ত শাকসবজি ফলমূল একটা ঠেলা গাড়ি করে বাজারেতে বিক্রি করতে যেতেন। বাজারে গিয়ে একটা গাছের নিচে বসে শাকসবজি বিক্রি করতেন। যখন সে সবজি বিক্রি করছিল তখন একটা বৃদ্ধ মহিলা তার কাছে এসে বলল, বাবা, আমার নাম হলো কান্তাম্মা। আমার খুব খিদে পেয়েছে। আমি খুবই গরিব, আমার কাছে টাকা নেই। তুমি আমাকে এই ফলগুলো খেতে দেবে? আমি 2 দিন ধরে কিছু খাইনি বাবা। বৃদ্ধ মহিলার এরকম কথা শুনে রাজুর খুবই দয়া হলো। সে তখন তাকে এক ছড়া কলা দিল। সে কিন্তু খুব ভালো করেই জানতো এইভাবেই যদি অনায়াসে কাউকে দান করতে থাকে তার ব্যবসার ক্ষতি হবে, কিন্তু তারপরেও সে সকলকে দান করে খুশি মনে বাড়ি যেত। বাড়িতে যাবার পরে তার স্ত্রী কবিতা তাকে এইভাবে বলতে লাগলো, কি গো, এই চিঠিটা দেখো না। আমার কিছু আত্মীয় স্বজন আমাদের বাড়িতে আসবেন বলছে, কিন্তু আমাদের বাড়ির অবস্থা দেখেছো? ওদের আসার আগে বাড়িটা ঠিক করতে হবে। কবিতার কথা শুনে রাজু যে কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে তখন চাইছিল তার সবজি বাগানের পাশে একটা ছোট্ট কুঁড়ে ঘর তৈরি করবে, কিন্তু সেটা তৈরি করতেও তো বেশ কিছু টাকা লাগবে, তাই না? না না, বাড়িতে আত্মীয় স্বজন আসার আগেই আমার বাগানের পাশে একটা ছোট্ট কুঁড়ে ঘর তৈরি করতেই হবে। এইরকমই একদিন রাজু আরও বেশি বেশি টাকা উপার্জনের জন্য সে বিকেলবেলাতেও সবজি নিয়ে বেরিয়ে পড়ল। বাজারে গিয়ে তিনি যখন গাছের তলায় তার ঠেলা গাড়িটাকে লাগালো, সেদিনও সেই বৃদ্ধ মহিলাটা আবারও রাজুর ঠেলা গাড়ির কাছে এসে উপস্থিত হলো। রাজুকে এসে বলল, আমার খুব খিদে পেয়েছে। আমি হচ্ছে একজন অনাথ। আমি আমার বাবা মাকে কখনোই দেখিনি, কিন্তু আপনাকে আজকে দেখে নিজের মায়ের মতো আপনাকে মনে হয়। আপনি যখন এইভাবে এসে আপনার খিদের কথা জানাচ্ছেন শুনে কিন্তু আমার খুবই খারাপ লাগছে। এই ফলগুলো খান, লাগলে আমি আবার দেব। ঠিক সেই দিনও রাজু ওই বৃদ্ধ মহিলাকে সমস্ত ফলগুলো দিয়ে দিল। রাজু এইভাবে দান করার পরে সেই দিনও তার বেশি টাকা রোজগার হলো না। রাজু সেই দিনও হতাশ হয়ে বাড়ি ফিরে গেল। বাড়িতে গিয়ে রাজু বাজারে যা ঘটেছিল সবকিছু তার স্ত্রীকে খুলে বলল। আচ্ছা, তুমি কি কোনোদিন ভালো কিছু করবে না? তোমাকে বললাম পরের মাসে বাড়িতে অতিথিরা আসবে, তুমি কি একটুও টাকা জমিয়ে রাখবে না? কবিতা এইভাবে তাকে অনেক কথা শোনালো আর রাগ করে চলে গেল। ঠিক পরের দিনও রাজু তার ঠেলা গাড়ি নিয়ে ব্যবসা করতে বেরোলো, কিন্তু হঠাৎ করে প্রবল বৃষ্টি শুরু হলো। বৃষ্টির কারণে সবাই যে যার নিজের বাড়ির দিকে ছুটতে লাগলো, কিন্তু সেই বৃদ্ধ মহিলাটি বসে আছে একটি গাছের নিচে। বেচারির গোটা শরীর ভিজে গেছে, তিনি ঠান্ডাতে কষ্ট পাচ্ছেন। তখন রাজু ওই বৃদ্ধ মহিলার কাছে গেল। সে তখন তাকে বলল, আপনার বাড়িতে চলে যান। আরে বাবা, আমার বাড়ি নেই বাবা। আমি হলাম অনাথ। আমার অনেক সম্পত্তি ছিল। আমার 2 ছেলেকে ভাগ করে দেওয়ার পরে তারা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। সেই দিনের পর থেকে বাবা আমি এই গাছের নিচেই থাকি, আর তুমি যে ফলটা দাও সেই ফলগুলো খেয়ে খিদে মেটাই। দেখো বাবা, কাল তুমি যে ফলগুলো দিয়েছিলে এখনো আমার কাছে আছে, ওইগুলো খেয়ে খিদে মেটাবো। রাঙ্গাইয়ার তখন এই কথা শুনে খুবই খারাপ লাগে। সে তখন ওই বৃদ্ধ মহিলাটাকে সঙ্গে করে তার বাড়িতে নিয়ে যায়। তারপর কবিতাকে গিয়ে সবকিছু বলল। কবিতা ওই বৃদ্ধকে বাড়িতে থাকতে দিতে রাজি হয়। সারা রাত ওই বৃদ্ধ মহিলা তাদের বাড়িতেই বিশ্রাম নিল। পরের দিন ওই বৃদ্ধ মহিলা চিন্তা করলো ওখানে আর থাকবে না, সে চলে যাবে। যাবার সময় ওই বৃদ্ধ মহিলা কবিতাকে একটা আমফল দিল। সে বলল তাদেরকে দেওয়ার মতো তার কাছে আর কিছু নেই। এই কথা বলে সে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর কবিতার হাতের যে ফলটা ধীরে ধীরে ভারী হতে লাগলো, বড় হতে লাগলো।
কবিতা তখন সেই ফলটাকে মাটিতে রেখে দিল। ফলটা কিছুক্ষণের মধ্যে ধীরে ধীরে আরো বেশ কিছুটা বড় হয়ে গেল। এত বড় আমের সাইজের বাড়ি দেখে রাজু আর কবিতা তো খুবই অবাক হয়ে গেল। আরে, এই আম ফলটা বাড়িতে পরিণত হলো কি করে? আমি তো আমার নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। তারপর তারা দুজন দম্পতি ওই বাড়ির ভেতরে ঢুকে দেখল বাড়িটা বাইরে থেকে ছোট হলেও ভেতরে কিন্তু অনেক বড়। বাড়িতে নানা রকমের জিনিসপত্র ছিল, টিভি, ফ্রিজ, আলমারি, সোফা এবং তার সাথে সোনায় পরিপূর্ণ একটা আলমারি। তার সাথে ছিল নরম সোফা এবং চেয়ার। এত বড় বাড়ি দেখে তাদের মনে হলো এটা দুজন থাকার জন্য নয়, একসাথে প্রায় 20 জন বসবাস করতে পারবে। এই সব কিছু হয়েছে কিন্তু শুধুমাত্র তোমার এই উদার মনের কারণে। আজ এই তোমার উদারতার কারণে ভগবান আমাদের এই আমের বাড়িটা আশীর্বাদ হিসাবে দিয়েছেন। এইভাবে তারা অনেক খুশি হলো। তারা চিন্তা করলো যে তাদের দান ধ্যান এবং ভালো কাজের জন্যই ভগবান তাদেরকে এইভাবে একটা আমের বাড়ি দিয়ে সাহায্য করেছে। তারা দুজন স্বামী স্ত্রী ওই আমের বাড়িতে সুখে দিন কাটাতে লাগলো।